আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে বিএসসি পিএলসি, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 164 টাকা 10 পয়সা। তো এটার অবস্থান আমরা দেখি যে শুরুতেই মার্কেটে আসার পর থেকেই প্রায় 30 টাকা থেকে এটা 270 টাকা পর্যন্ত একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রেন্ড দিয়েছে এক, এবং এই আপ ট্রেন্ডটা 3 ওয়েভ স্ট্রাকচার। যেহেতু এটা কারেক্টিভ এক এবং দুই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভমেন্ট, সেই জন্য একটা বড় সময় ধরে কারেকশানে থাকার কথা এবং তেমনটাই আমরা দেখেছি যে এটা মোটামুটিভাবে একটা সাইডওয়েজ বড় সড়ো আকারের সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে। টপ থেকে বটম, বটম থেকে আবার টপ, দ্বিতীয়বার বটম আসে নাই। তো এখন আমাদের কাছে কিছু নিউজ আমরা দেখলাম যে অ্যাজ এ কোম্পানি বিএসসি পিএলসি কিছু শেয়ার ছাড়বে অ্যাট 75 টাকা, 65 টাকা প্রিমিয়াম দিয়ে 75 টাকা করে শেয়ার ছাড়বে। তো আমি যতটুকু বুঝলাম যে এই শেয়ার কিন্তু পাবলিক পাবে না, এই শেয়ার সরকারের কাছে যাবে এবং সরকার এই 75 টাকা হিসাবে কোম্পানিকে টাকা দেবে। তাহলে মার্কেট প্রাইস হলো 164 টাকা, গভর্নমেন্ট পাচ্ছে 75 টাকায়। আমি এটা ইকোনমিক্সের কোনো থিওরিতে পড়ে না, কিন্তু আমার পকেটের টাকার রেসপেক্টে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমি যদি কিনতে চাই তাহলে 164-65 টাকা করে কিনতে হবে, কিন্তু সরকার পাচ্ছে 75 টাকা করে। তাহলে সেই ক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেটলি 89 টাকা 90 টাকার একটা গ্যাপ থাকে। এইটাই আমার জন্য ব্যক্তিগত ট্রেডার হিসাবে আমার জন্য এটা ক্ষতির বিষয়। কারণ যখন সরকারকে শেয়ার দিয়ে দিবে, পরবর্তী বছরে যখন ডিভিডেন্ড পাবে সবাই একই রকম ডিভিডেন্ড পাবে, কিন্তু আমার ক্রয় মূল্য শুরুতেই বেশি ছিল। এই যে বেশি ছিল তার মানে আমি ডিসকাউন্ট প্রাইজে বাজার থেকে শেয়ার পাচ্ছি না। এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ এখানে থাকতে পারে। এখন আমরা দেখব যে চার্টে আমাদের কি বলে। চার্টটা আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, এখান থেকে আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখি যে এখানে লট অফ ওভারল্যাপিং আছে। এখানে বাড়লো, আবার ওভারল্যাপ করলো, আবার বাড়লো, আবার এখানে ওভারল্যাপ, আবার এখানে বাড়লো, এখানে হালকা একটু ওভারল্যাপ আছে, আবার বাড়লো, আবার ব্যাক করলো। এই যে আপ অ্যান্ড ডাউন ওভারল্যাপিং উইথ প্রিভিয়াস, এইটাই বলে যে এর যে গতিটা আপট্রেন্ড, আপট্রেন্ডে কোনো সমস্যা নাই, এটা আপট্রেন্ড, অ্যাবসোলুটলি আপট্রেন্ডে আছে, বুলিশ আছে, কিন্তু এর নেচারটা হচ্ছে কারেক্টিভ। তাহলে নেচারটা যেহেতু কারেক্টিভ হইলে পরে এর যে এই মুহূর্তে কারেক্টিভ বিবেচনা করাতে আমরা আশা করছি না যে অ্যাজ ইউজুয়াল আমরা বলে থাকি যে ফ্লোর প্রাইস থেকে যে ইমিডিয়েট টপটা আছে, এটাই ধরি, এইটাই হচ্ছে গিয়ে সাপ্লাই জোন। এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টকের ক্ষেত্রে আমরা সেটা বলেছি যে এটা হচ্ছে কি আমাদের সাপ্লাই জোন, এটাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন হবে। তাহলে অ্যাজ এ কারেক্টিভ, তাহলে এই চলমান আপট্রেন্ডের জায়গাগুলো কোথায়, রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেলগুলো কোথায়, সেটা আমরা একটু দেখতে চাই। সরি, আমাদের এ বি সি এইখানে শেষ হলো। তাহলে নেক্সট ডাউনটা হলো আমাদের এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 200% ফিবোনাসি লেভেলে
200% ফিবোনাসি লেভেলে যেখানে আছে এইটা অতিক্রম করতে পারবে না, এই চান্সে, এই নিঃশ্বাসে, এই ট্রেন্ডে এটা পারবে না। তাহলে একটা লেভেল গেল। আর দুইটা লেভেল, সেকেন্ড লেভেল হলো যে এখানে, সরি, 100% এটা হলো আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স। ইমিডিয়েট রেজিস্ট্যান্স 74 টাকা। ইমিডিয়েট রেজিস্ট্যান্স, এবং এটা একটা শক্তিশালী রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 174 টাকায়। আর 100 পরবর্তী ধাপ যেটা আমরা দেখছি, (138.2% ফিবোনাসি লেভেলে এই জায়গাটা হচ্ছে একটা রিজনেবল টার্গেট হইতে পারে, 193 টাকা অ্যাপ্রক্সিমেটলি। রিজনেবল টার্গেট হচ্ছে আমাদের 193 টাকা, আর এই 223-24 টাকা এটাকে ভাঙা এর পক্ষে সম্ভব হবে না। তাহলে আমরা তিনটা লেভেল নিয়ে কাজ করলাম। একটা হচ্ছে যে ইমিডিয়েট টার্গেট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেটা 174 টাকা অ্যাপ্রক্সিমেটলি, এটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স এবং ইনিশিয়াল টার্গেট। আর একটা হলো যে পরবর্তী ধাপে বুলিশ হইলে পরে এই সমস্ত জায়গায় চলে যেতে পারে। আর যতই যেরকমই হোক না কেন, আমরা যেহেতু কারেক্টিভ নেচার বলেছি, এটা কখনোই 224 টাকাকে অতিক্রম করতে পারবে না। আর আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি যে এই আপট্রেন্ডটা কারেক্টিভ ইন নেচার। কারেক্টিভ ইন নেচার হইলে পরে আমাদের এই যে কারেক্টিভ চ্যানেল আছে, এই কারেক্টিভ চ্যানেল ভাঙতে পারবে না। তাহলে ইন এনি কেস এই কারেক্টিভ চ্যানেল, বর্তমান আপট্রেন্ড, এই চ্যানেল ভাঙতে পারলে পরে আমাদের বুলিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।